দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় সুস্থতার জন্য সঠিক খাদ্য পরিকল্পনা। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডায়েটিশিয়ান রেবিকা সুলতানা রুমা, যিনি সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালের ডিপার্টমেন্ট হেড হিসেবেও নিযুক্ত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস কলে। আজ আমরা কথা বলবো সঠিক স্বাস্থ্য পরিকল্পনা নিয়ে বা সঠিক খাদ্য পরিকল্পনা নিয়ে কথা বলবো। এবং আমরা জানি যে সঠিক খাদ্য পরিকল্পনা যদি আমরা না করি তাহলে সঠিক বা সুস্বাস্থ্য সেটা আসলে আমরা নিশ্চিত করতে পারছি না। তাহলে সঠিক খাদ্য পরিকল্পনা আসলে কেমন, এটা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের তো যে বিষয়টা থাকে যে আমরা বাঁচি হচ্ছে খাবারের মাধ্যমে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে নানা বয়সে নানা রকম খাবার খেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সুস্থ থাকার জন্য একটা ব্যালেন্স ডায়েট খুব প্রয়োজন। তো এই ব্যালেন্স ডায়েটটা আমরা যদি সুস্থ থাকতে চাই, সেক্ষেত্রে যদি কারো রোগ না হয় কোনো সুস্থ ব্যক্তির জন্য আমরা সবসময় বলি যে ফুড গ্রুপস যেগুলো আছে, অর্থাৎ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস এবং পানি, এগুলোকে সঠিকভাবে একদম মানে যেটা হচ্ছে যে তার বয়স অনুযায়ী সুষমভাবে নেওয়া। তো এখানে আসলে যে আমরা যদি বলি যে কার্বোহাইড্রেট, এখন আমরা অনেকে বলি যে ভাতই খেতে হবে। আসলে ভাতের জায়গাতে যে কার্বগুলো আছে, যেটা হচ্ছে চিড়া, মুড়ি, খই, ওটস বা হচ্ছে আমাদের আলু হতে পারে, এগুলো কিন্তু আমরা সঠিক পরিমাণে নিতে পারি। সাথে প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, প্রাণীজ প্রোটিন, সাথে হচ্ছে যদি আমরা প্ল্যান্ট প্রোটিনের কথা বলি, এখানে ডাল আছে, বীজ জাতীয় খাবারগুলো আছে, আমাদের দুধের তৈরি খাবারগুলো আছে, সাথে ভিটামিনস আর মিনারেলস, যেটা এখনকার দিনে আমাদের আসলে খাওয়া হয় না বলেই চলে। যেটা হচ্ছে যে আমাদের শাকসবজি খাওয়া হয় না, আমাদের ফলমূল খাওয়া হয় না। তো প্রতিদিন আমাদের ডায়েটিশিয়ানরা আমরা বলি যে আপনাদের 6 বেলার যে খাবার, সেখানে অবশ্যই 2 বেলা অন্ততপক্ষে আপনাদের। আমি একটু ইন্টারাপ্ট করছি, 6 বেলার খাবার বলছিলেন, আসলে আমরা তো খাবার জানি 3 বেলা খেতে হয়, তাহলে 6 বেলাটা আমরা আসলে আমাদের কথা শুনে অনেকে ভয় পায়। আলটিমেটলি 6 বেলা বলতে হচ্ছে যে সকালে উঠে আমি নাস্তা করলাম, দেন মিড মর্নিং অর্থাৎ 11 থেকে 11:30 দিকে আমরা ওই সময় ফলটা রাখি, বা কেউ দেখা যাচ্ছে যে একটু চা খেতে পছন্দ করে, হয়তো সেই জায়গাতে একটু সে চা খেলো দুধ ছাড়া বা দুধ সহ। তারপরে হচ্ছে আমরা দুপুরের মেইন খাবারটার কথা বলছি, বিকেলে একটু স্ন্যাক্স, হেলদি স্ন্যাক্স, এবং রাতে ঘুমানোর সময় যে খাবার, সেটা আসলে আমাদের অবশ্যই ঘুমানো 2 ঘন্টা আগে খেতে হবে। তো যেহেতু আমরা ঘুমানো 2 ঘন্টা আগে খাবার খাচ্ছি, তখন কিন্তু আমাদের একটু চলাফেরা করতে হচ্ছে, এবং এখানে কিন্তু একদম ক্যালোরিটা কি হচ্ছে, বার্ন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মানে তাড়াতাড়ি যদি খেয়ে ঘুমাতে যাই, তাহলে কিন্তু আমাদের ফ্যাটটা জমার চান্স থাকে বা রোগগুলো জটিল হওয়ার চান্স থাকে। তারপর ঘুমানোর সময় দেখা যাচ্ছে যে আমরা একটা পানীয় টাইপের কিছু হতে পারে সেটা ডিটক্স ওয়াটার, হতে পারে দুধ জাতীয় যে খাবারগুলো আছে। বিশেষ করে আমরা সাধারণত চেষ্টা করি যে দুধ জাতীয় খাবার দেওয়ার জন্য বা দুধের তৈরি খাবার দেওয়ার জন্য। তো এই হলো বিষয়, এটা হচ্ছে আমাদের 6 বেলার খাবার। আর এখানে আমি যেটা বললাম যে প্রোটিন, কার্বোহাইড্রেটের সাথে আমাদের মিনারেলসগুলো, ভিটামিনসগুলো দিয়ে খেয়াল রাখতে হবে, যেটা বেশিরভাগটাই আসে হচ্ছে আমাদের ফল ও শাকসবজি থেকে। কিন্তু আমরা কিন্তু আসলে এখন শাক কাটার ভয়ে যেমন শাক খাই না, সেরকমভাবে দেখা যাচ্ছে যে সবজিও কিন্তু অনেকে খেতে চায় না। আমরা ডায়েটিশিয়ানরা বলি যে সবজিটা কিভাবে খাবেন, একই রকম সবজি অনেকটা কিনবেন না। দেখা যাচ্ছে যে একই টাকায় অনেক কালারের সবজি কিনবেন। আমরা কিন্তু কালারকে প্রাধান্য দিই, যেমন হলুদ, সবুজ, তারপর হচ্ছে কমলা, আমরা একটা ভিটামিন কালার যেটা আছে, একটা ভিটামিন আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যখন মিক্সড সবজিটা খাবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমাদের পুষ্টি ঘাটতি হবে না, আমরা অনেকগুলো কিন্তু ভিটামিনস আর মিনারেলস ওখান থেকে পাবো। আচ্ছা, আমি একটু সবজি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। অনেকেই হচ্ছে সবজি নিয়ে বলে থাকেন যে হাফ বয়েলড করে খেতে, কেউ বলে থাকেন যদি সবজি হাফ বয়েল না করে স্যালাড বানিয়ে অর্থাৎ কাঁচাই কিন্তু খাওয়া যায়। আবার অনেকে হচ্ছে বলেন একটু তেলে ভেজে নিলে কোনো অসুবিধা নেই। আসলে কোনভাবে হচ্ছে আমি ভেজিটেবলগুলো যখন খাবো, কোন পদ্ধতিতে খেলে আমি সবচেয়ে বেশি মিনারেলস বা তার যে পুষ্টিটা আছে সেটা নিশ্চিত করতে পারবো? এই বিষয়টা হচ্ছে কি যে সবজিগুলো একটু আমাদের একটু ভালো সিদ্ধ করে খেতে হয়, যেগুলোতে ফাইবার একটু বেশি আছে, তো সেগুলো আমরা সিদ্ধ করে বলতে রান্না করে। অবশ্যই আমাদের যে ফ্যাট সলিউবল ভিটামিন আছে, সেগুলি যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে তেল দিয়ে রান্না করতে হবে। পাশাপাশি যেগুলো সালাদের জন্য তৈরি হচ্ছে, অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা নর্মালি সালাদ হিসেবে খাই, সেটা হচ্ছে যে আমরা সালাদ করেই খাবো। যেমন শসা, টমেটো, গাজর, সাথে লেটুস, এগুলো হচ্ছে আমরা সালাদ করেই খাবো। তবে একটু যদি অলিভ অয়েল একটু আমরা সতে করে দিতে পারি, সেক্ষেত্রে হচ্ছে যে যেটা মিশিয়ে দিতে পারি সেটা ভালো হয়। হ্যাঁ, আর অনেক সময় রোগের উপরে নির্ভর করে যে কিছু কাঁচা খাবার খাওয়া যায়,
যেমন ক্যান্সার রোগীদের জন্য কিন্তু আমরা বলি যে কাঁচা সালাদ খেতে না, কন্টামিনেশন থাকে হওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবং সালাদ যখন খাবেন তখন খুবই সুন্দর করে কেটে, মানে যেটা হয় যে আমরা ফুটন্ত পানি দিয়ে যেন নরমাল পর্যন্ত ওয়াশ করে দিয়ে খাওয়া, তাহলে হচ্ছে যে আমাদের আর জীবাণুর যে ভয়টা থাকে সেটা থাকে না। আচ্ছা, অয়েলের কথা বলছিলেন যে অলিভ অয়েলটা আসলে আমরা আমাদের সালাদে অ্যাড করতে পারি। তাছাড়া স্বাস্থ্যসম্মত কোন তেলটা হচ্ছে আমরা খেতে পারবো? আমাদের নরমালি হচ্ছে কি যে তেল মানেই হচ্ছে তেলের আসলে বেশি করে খাওয়াটাই ক্ষতি। আমরা ডায়েটিশিয়ানরা করি প্রতিটা পথ্য চার্টের সাথে তার রোগ অনুযায়ী এবং তার চাহিদা অনুযায়ী তেলটাকে আমরা বলে দিই যে সারাদিনে রান্নায় আপনারা 4 চামচ থেকে 5 চামচ বা 5 থেকে 6 চামচ, বা খুব সমস্যা হলে তাদের জন্য 3 চামচ পর্যন্ত দিতে হয় সারাদিনের রান্নায়। তো এইটা মেনটেন করতে হবে, সেটা যে কোনো তেলের ক্ষেত্রে। তবে আমরা যদি বলি যে সবসময় আপনার সরিষার তেল খাবেন, সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার চান্স থাকে। তারপর যদি আবার বলি শুধু সয়াবিন খাবেন, হয় কি যে আমরা অ্যামাইনো অ্যাসিডের কথা যদি চিন্তা করি, তেলের গুণাগুণের কথা চিন্তা করি, তাহলে আমাদের একটু চেঞ্জ করে খেলে ভালো হয়। যে আমরা কখনো সরিষা খেলাম, কখনো সয়াবিন, এক ধরনের তেলটা আমরা হচ্ছে প্রতিনিয়ত না যেটা হচ্ছে অলিভ অয়েলটা তো আমাদের আসলে সালাদের দেয়ারি তেল, সেটা কখনোই আমরা মানে যেটা হয় যে রান্নাতে ইউজ করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, অর্থাৎ তেলটা হচ্ছে কি আমরা যদি চেঞ্জ করে করে খাই তাহলে ভালো বেটার হচ্ছে। আরো আলোচনা আছে, তবে সময় হচ্ছে একটি বিরতির, তারপরে ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি সঠিক খাদ্য পরিকল্পনা নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে একজন ডায়েটিশিয়ান রয়েছেন। জি, আমরা কথা বলছিলাম তেল নিয়ে। আপনি তো বললেন যে আসলে হচ্ছে যে কোনো ধরনের তেল সেটা আসলে তেল, এবং তেলকে যতটুকু কম খাওয়া যায় সেটাই আসলে স্বাস্থ্যের জন্য সঠিক। এবার আমি একটু ফিরে আসতে চাই কার্বোহাইড্রেটের দিকে। আমরা কিন্তু প্রায় বলছি যে ভাতটাকে আসলে আমাদের একটু কম প্রাধান্য দিতে হবে। তবে আমাদের বড় একটা অংশ, আমাদের দেশের জনসংখ্যার বড় একটা অংশ থাকে গ্রাম অঞ্চলে। তারা কিন্তু 3 বেলা প্রায় ভাতই খান। যারা খেতে খামারে কাজ করেন তারাও কিন্তু সকালবেলায় হচ্ছে ভাত খেয়ে কিন্তু তাদের কাজটা শুরু করেন। তারপরেও কিন্তু তাদের স্বাস্থ্যটা তেমন একটা স্থূলতার দিকে যাচ্ছে না। তবে যারা হচ্ছে ডায়েট করছেন তারা ভাতটাকে কিন্তু স্কিপ করে যাচ্ছেন। তারপর অনেকে বলেন যে আমি কিছুই খাই না, তারপরও কিন্তু আমি ওবেস হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তাহলে আসলে এই তারতম্যটা কি কারণে হচ্ছে? এই বিষয়টা হচ্ছে যে গ্রামের একজন লোক যখন 3 বেলায় ভাত খাচ্ছে, সে কিন্তু সেই রকম হার্ডওয়ার্ক করছে। ওনারা মাঠে কাজ করছেন, ওনারা বাড়িতে যে কাজগুলো করছেন, অনেকে আঙিনা ঝাড়ছেন, অনেকে কাপড় কাচতেছেন। তো এই যে আমরা বলি যে আপনি কি আসলে কতটুকু বার্ন করতে পারছেন, আপনি সারা 3 বেলাই ভাত খান তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে পরিমাণটা কতটুকু খাচ্ছেন, আপনার বিএমআই অনুযায়ী আসলে আপনার ক্যালোরি চাহিদা কতটুকু, সেটাই হচ্ছে একজন ডায়েটিশিয়ানের কাজ, যে সে সেটা ভাগ করে দিবে। কিন্তু কেউ যদি একটু মানে দেখা যাচ্ছে সে বুঝলো না কিন্তু খেলো, সেটা হচ্ছে যে পরিমাণে একটু কমিয়ে নিয়ে আসা। যখন ওজনটা বেড়ে যাচ্ছে বা যখন আমাদের ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগগুলো হচ্ছে, আমরা তখন কার্বটাকে যদি রেস্ট্রিকশন করতে চাই আমাদেরকে একটু কমিয়ে আনতে হবে। সাথে ওই যে আমাদের যে কমিয়ে আনলাম কার্বটা, সেটাতে তো আমাদের খিদাটা দেখা যাচ্ছে মিটছে না। সেই জায়গাতে আমরা বলি যে আপনারা হচ্ছে একটু সবজি বা শাক সবজি একটু বেশি করে খান, সালাদ টাইপের খাবারগুলো একটু বেশি করে খান। তো এটা হলো ব্যাপার যে আমরা যে ভাতটাকে অ্যাভয়েড করবো বিষয়টা তা না। ভাতের যে চালটা আছে এখন কিন্তু রিফাইন করে ফেলছে। চালের যে ভাতের যে পুষ্টিগুণ, যেটাতে আমরা আসলে ভাত থেকে যে পুষ্টিগুণটা পাই, সেই পুষ্টিগুণগুলো আসলে চালের মধ্যে আগের মতো পাওয়া যায় না, কারণ এত বেশি রিফাইন করে, কাটিং করে, যার কারণে গ্রামের লোক যে চালটা খায় সেটা কিন্তু একেবারেই ওরা দেখা যাচ্ছে যে একেবারেই এলুমিনিয়াম লেয়ারযুক্ত যে লাল চাল, সেটা কিন্তু তারা খায়, যার কারণে তাদের কিন্তু পুষ্টিও ভালো থাকে, পাশাপাশি হচ্ছে তাদের ওই যে অ্যাক্টিভিটিস ভালো। গ্রামের লোক হয়তো পুকুরে সাঁতার কাটছে, সাইকেল চালাচ্ছে, মহিলারা অনেক কাজ করছে, যারা 3 বার ভাত খাচ্ছে, খালো তাতে সমস্যা নাই। কিন্তু আমাদের যদি টাউনের লোকগুলো ওভাবে মনে করে যে না সে রুটি খেতে পারছে না, সে ভাত খেতে অভ্যস্ত, তাহলে সে একটু পরিমাণে কম খাবে এবং বুঝে খাবে। খাওয়ার পরে আসলে তার অ্যাক্টিভিটিসটা কেমন। তবে আমাদের সিটি লাইফটা এখন কিন্তু একেবারে যদি বলি একঘেয়েই হয়ে গিয়েছে। আমরা কিন্তু হচ্ছে এসিতে হচ্ছে থাকছি সবসময়, এসিতে যখন হচ্ছে বাসা থেকে অফিসে যাচ্ছি সেখানেও গাড়িতে এসি থাকছে, এবং হাঁটা চলাটা কিন্তু অনেকটাই কম হচ্ছে এখানেই কিন্তু। এবং পাশাপাশি আমাদের যে ছোট বাচ্চা রয়েছে তাদের কিন্তু খেলাধুলার তেমন কোনো সুযোগ নেই। এখন কিন্তু ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু স্থূলতা, ওবেসিটি, এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। 5 থেকে 6 বছরের বাচ্চারাও কিন্তু হচ্ছে ওভারওয়েট হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে, আসলে তারা কিভাবে ডায়েট মেনটেন করে চলবে? আমাদের বাচ্চাদের বেলা কিন্তু আমরা বলি না খাবার বাদ দিতে, হ্যাঁ, বড়রা তারপরও কিছু কিছু খাবারের রেস্ট্রিকশন আছে। বাচ্চাদের বেলা বলি যে খাবার সেরকমভাবে বাদ দিতে না, ওদের জাঙ্ক ফুডগুলো
খাবারগুলোকে আমরা সে সময় অফ রাখি, অর্থাৎ খুব মিষ্টি জাতীয় খাবার, পেস্ট্রি, তারপর কেক, পেস্ট্রি, এগুলা কোক বা সোডা ওয়াটার যেগুলো তারা বাইরে খেতে অভ্যস্ত, এই জাতীয় খাবারগুলোকে অফ করে দিয়ে বা কম খেতে বলে, অকেশনে খেতে বলে আমরা বাকি খাবারগুলোকে ঠিক রাখি। কিন্তু ওদের যে অ্যাক্টিভিটিসটা আছে, অর্থাৎ ওরা কিন্তু একটা সাইকেল নিয়ে সুন্দর মতো কিন্তু চালাতে পারে, সেটা হতে পারে বাসার নিচে বা বাইরে। তারপরে হচ্ছে একটু যদি খেলাধুলা করে, কারণ এখনকার কিন্তু আমরা বাচ্চাদেরকে দেখি যে তারা কিন্তু লিফট ইউজ করে বেশি, যার কারণে যেটা হচ্ছে যে দৌড়ানো বা খেলাধুলার বিষয়টা তো থাকেই না, সাথে হচ্ছে সিঁড়িতে উঠানামার বিষয়টাও থাকে, শারীরিক পরিশ্রমটা। তো আমার মানে আমরা মনে করি যে একটা বাচ্চা তো তার সিঁড়িতে উঠানামা করতে সমস্যা নাই, সে সিঁড়িতে উঠানামা করলো, সে বাসাতে হচ্ছে একটু অ্যাক্টিভিটিস করলো, একটু দৌড়াদৌড়ি করলো, তারপরে সময় মতো একটু রোদে গেল। হ্যাঁ, আমাদের স্থূলতা যে শুধুমাত্র খাবারের কারণে বাড়ছে তা কিন্তু না, আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগতেছি, আমরা হচ্ছে সবসময় ঘুমের যে প্যাটার্নটা আছে সেটাও হচ্ছে ঠিকমতো হচ্ছে না, আমাদের হ্যাপি হরমোনগুলো নিঃসৃত হচ্ছে যে সময়টাতে, সে সময় ঘুমাচ্ছি না, যার কারণে সবকিছু মিলাই কিন্তু একটা স্থূলতার বিষয়টা এসে যায় এবং ডিভাইস নির্ভর হয়ে গেছে বাচ্চারা। তো এদিক থেকে চিন্তা করতে হবে যে আমরা আসলে তাদের অ্যাক্টিভিটিসটা কিভাবে বাড়াবো। বাচ্চাদের হচ্ছে ঘুমের আগে কিন্তু এখন যে অভ্যাসগুলো গড়ে উঠছে, বিশেষ করে প্যারেন্টসরা কিন্তু এই ধরনের কমপ্লেইন করে থাকেন, আপনারা আরেকটু ভালো করে জানবেন যে আমার বাচ্চা মোবাইল না দেখে আসলে খায় না, আমার বাচ্চা মোবাইল না দেখে আসলে ঘুমায় না, তাহলে আসলে এতে কি তাদের স্বাস্থ্যের উপর কোনো ঝুঁকি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি বলতে সেখানে তো খাবার যে অনিয়ম করে খাচ্ছে, আমরা বলি যে খাবারটাকে দেখে খেতে হবে, কালারটাকে বুঝতে হবে। হ্যাঁ, তো বাচ্চা যদি মোবাইলের দিকে আসক্ত থাকে, সে তো খাবার দেখে খাচ্ছে না এবং সে কিন্তু বুঝছে না সে কি খাচ্ছে, পরিতৃপ্তির একটা বিষয় থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে মোবাইলটা কিন্তু তার চোখের জন্য একটা খারাপ ফেলছে। তো আমরা তখন বলি যে আপনারা যখন বাবা মারা খেতে বসবেন, একসাথে বাচ্চাকে নিয়ে খান এবং নিজের মোবাইল অফ করে দূরের একজন যেমন রাখবেন, বাচ্চার হাতেও তখন দেওয়া যাবে না। হ্যাঁ, এভাবে অভ্যাস করলে একটা সময় দেখা যাচ্ছে বাচ্চা ওই অভ্যাসে চলে আসবে এবং ছোটো থেকেই সে অভ্যাসটা না করা, যে ডিভাইস দিয়ে খাবার খাওয়ানো, এই অভ্যাসটা আসলে ছোটো থেকে আমরা যারা করি তারাই হয়তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই অভ্যাসটা থেকে সরে আসতে পারি না। তো এইটা অবশ্যই আমরা সবসময় একটা কথা বলি যে আপনারা আপনাদের মার কথা চিন্তা করবেন, আমরা যদি আমাদের মাদের কথা চিন্তা করি যে আমাদেরকে কীভাবে নারিশ করছে, তাহলে মনে হয় সহজ হয়ে যায় যে আমরা আসলে কীভাবে খেয়েছি। তো তাতে এখনকার জেনারেশনকে যদি আমরা টেক কেয়ার করতে যাই, আমাদেরকে একটু পূর্বে ফিরে যেতে হবে, যে তখন ডিভাইস ছিল না, কিন্তু আসলে কি আমরা একসাথে খেয়েছিলাম বাবা মাদের সাথে? একসাথে খেলে কিন্তু সেটা একটা বিষয় থাকে। একটা কাউন্সিলিং বড় একটা ব্যাপার, যে আমাদের কি কি সমস্যাগুলো এই ডিভাইস থেকে হতে পারে, সেটা যদি পজিটিভলি কাউন্সিলিং করা যায়, কাউন্সিলিং করলে অনেকটা এই প্রবলেমটা আসলে আমরা এড়িয়ে চলতে পারি। সময় হচ্ছে আরেকটি বিরতির, তারপর আবার ফিরছি আপনার সাথে অনেকগুলো কথা নিয়ে। দর্শক আমরা হচ্ছে সময় হচ্ছে একটি বিরতির, আবারও ফিরছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আজ আমরা কথা বলছি সঠিক খাদ্য পরিকল্পনা নিয়ে। আমরা বাচ্চাদের খাবার নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আসলে কিভাবে পরিবারজন রয়েছেন বা অভিভাবক যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করলে এই ডিভাইসগুলো বাচ্চাদের কাছ থেকে দূরে নিয়ে যেতে পারে। তবে বাচ্চাদের খাবারের তালিকায় এখন সবচেয়ে বেশি প্রিয় যে খাবারগুলো রয়েছে তা হচ্ছে জাঙ্ক ফুড, তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ বা চিকেন এগুলো রয়েছে। তো গার্ডিয়ানরা কিন্তু চিন্তা করতেই পারেন যে আমার বাচ্চা যেহেতু কিছুই খায় না, সে যেটাই খাচ্ছে তার জন্য সেটাই হচ্ছে বেনিফিটেড, তাহলে আসলে তখন কি করা যায় যে বাচ্চারা আসলে জাঙ্ক ফুড ছাড়া বা এই ধরনের ভাজা পোড়া ছাড়া তারা কিছু খেতে চায় না? বিষয়টা হচ্ছে বাচ্চাদের জন্য শুধু না, আমরা বড়রাও যদি আমাদেরকে নিষেধ করা হয় আমরা কিন্তু পুরো নিষেধ মানবো না। তো যার কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি ওই খাবারগুলো ম্যাক্সিমাম টাইমে বাসায় তৈরি করে দেই, অর্থাৎ তারা কিন্তু এখন মোমোটা বেশ বাংলাদেশে পপুলার, যেটাকে আমরা হেলদি খাবার বলছি, অর্থাৎ কোনো তেল নাই বা কোনো সুগার নাই। মোমোটা যদি তারা বাসায় তৈরি করে দেয় বা বাইরে যদি হেলদি হতে, সেটা মোমো খেতে পারে। কিন্তু আমরা এখানে আসলে কি ট্রান্সফ্যাটের কথা চিন্তা করি, যে আসলে যে চিকেন ফ্রাইটা করছে সেটা কি ভালো তেল দিয়ে করছে কিনা, এটা একটা বিষয়। আর যে সসটা তারা আলাদা খাচ্ছে, হোয়াইট সসটা খাচ্ছে, সেটাতে প্রচুর ক্যালোরি থাকার কারণে কিন্তু হচ্ছে ওয়েট গেইন করছে। খারাপ দিক বলতে হচ্ছে একটা হচ্ছে বাসি খাবার খাওয়া হচ্ছে না কিনা বাইরে, আরেকটা হচ্ছে যে ট্রান্সফ্যাট, যেটা বারবার যে তেলটা ইউজ করা হচ্ছে। তো যার কারণে আমরা যদি বাসাতে খাই সেই খাবারটাই, হয়তো ফ্রেঞ্চ ফ্রাইটা কি ওইখানেও আলুতে ভাজতেছে, আমরাও সেটা বাসায় করব, তাতে হয় কি যে আমরা একটা পিওর তেল দিয়ে করলাম। তারপরে আমাদের হচ্ছে অন্য কোনো অ্যাডিটিভ ফুড কালার বা কিছু ইউজ করতে হচ্ছে না,
সেরকমভাবে চিকেন ফ্রাইটা যদি আমরা বাসায় তৈরি করে দেই বা ওরকম বল টল মানে যেটা চিকেনের হয় বাচ্চাটা পছন্দ করে, বার্গারটা যদি বাসায় পেটি তৈরি করে বার্গারটা করে দেই, সেক্ষেত্রে একটু যেটা হয় যে বাইরের যে হার্মফুল যে বিষয়গুলো আছে সেটা কিন্তু বাসাতে অতটা হয় না। এবং বাচ্চাদেরকে অবশ্যই মেইন মিলটাতে ঠিক রেখে, অর্থাৎ আমরা যখন একটা বাচ্চাকে দেখবেন যে ভাতের সময় সে যদি চিজ দিয়ে দেন বা অন্য একটা হচ্ছে খাবার দিয়ে যান যেটা আসলে মেন মিলের যে রুচিটা আছে সেটা নষ্ট করে ফেলে, এই কাজটা কখনোই করা যাবে না। ওদেরকে স্ন্যাক্স টাইমে হয়তো এই ধরনের খাবার দেওয়া যেতে পারে কখনো কখনো, কিন্তু মেইন মিলটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ তার ভাত, শাক সবজি, মাছ, ডাল এভরিথিং ঠিক রাখতে হবে। এটা আসলে আমরা যেমন পারিবারিকভাবে হচ্ছে যেমনটা আমরা এটা পরিকল্পনা করতে পারি, ঠিক তেমনভাবে জাতীয় পর্যায়ে কিন্তু করার একটা প্রয়োজন আছে। কেননা আমরা যখনই রাস্তায় বের হই, বাচ্চারা যখন স্কুলে যায়, পথে পথে কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এবং যেখানে মুখরোচক খাবারগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখে, তখন আসলে বাচ্চারা সেখানে কিন্তু বেশি আগ্রহী হয়ে পড়ে। তখন তারা ভাবে যে আসলে এই খাবারটাই হচ্ছে বেশি মুখরোচক, বাসার খাবারটা আসলে তেমন জমছে না। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমি ছোট করে একটু জানতে চাই আপনার কাছে যে কিটো ডায়েট বললে এখন খুব বেশ জনপ্রিয় একটা ডায়েট রয়েছে কিটো ডায়েট। তো কিটো ডায়েটটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এটা হচ্ছে স্বাস্থ্যের ঝুঁকি আছে কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আমাদের এটা নিয়ে আমাদের এখন বেশি সাফারার হইতে হচ্ছে যে কিটো ডায়েটের বিষয়টা হচ্ছে এটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেটা আমরা জানি যে মৃগী রোগীদের জন্য এটা প্রচলন ছিল, বাট একটা সুস্থ মানুষ যদি কিটো ডায়েট করে দিনের পর দিন, তাদের যে সমস্যাগুলো হয় যে তারা কিন্তু ওই জায়গাতে ফ্যাটের পরিমাণটা অনেক বেশি দিচ্ছে, তারপরে হচ্ছে অনেক বেশি কার্ব, তারা দেখা যাচ্ছে কার্বটাকে বাদ দিয়ে অনেক বেশি প্রোটিন নিয়ে নিচ্ছে। তো আমরা জানি যে প্রোটিনের দরকার আছে, কিন্তু অতিরিক্ত প্রোটিন যখন নেওয়া হয় তখন স্বাভাবিকভাবে কিন্তু আমাদের কিডনির সমস্যাটা হতে পারে। সাথে হচ্ছে আমাদের যেটা হয় যে আমরা যে তৈলাক্ত মাংসগুলো বেশি খাওয়ার কারণে কিন্তু আমাদের লিপিড প্রোফাইলে যেটা হয় যে কোলেস্টেরল অসমতা হতে পারে, পাশাপাশি হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিডও বেড়ে যেতে পারে। এছাড়া আমাদের যাদের প্রেশার থাকে, দেখা যাচ্ছে যে তাদের হাইপারটেনশন ছিল না কিন্তু নতুন করে তারা প্রেশারের রোগী হয়ে গেছেন। এবং এই জায়গাতে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেট না থাকার কারণে আমাদের মেইন হচ্ছে ব্রেনে যে এনার্জি দেয় সেটা তো কার্বোহাইড্রেট। তো যার কারণে দেখা যাচ্ছে মানুষের কিন্তু ওই যে তাদের হচ্ছে ক্লান্ত বোধ থাকছে, উইক হয়ে যাচ্ছে, তারা কাজে মনোযোগ হচ্ছে না, ঠিক মতো ঘুম হচ্ছে না, অনেক সমস্যা নিয়ে কিন্তু রুগীটা পরবর্তীতে কি হয় যে ঠিকই ক্লিনিক্যালি ডায়েটিশিয়ানের কাছে তারা হচ্ছে আসে। এবং অনেকে আছেন অসুস্থ হয়ে আছে, অনেকে আছে তারা কিন্তু মনে করছে আমি কিটো ডায়েট করছি, আমার ডায়াবেটিকের ওষুধটা খেতে হবে না, কিন্তু আলটিমেটলি সে এত বেশি আনকন্ট্রোল ডায়াবেটিক নিয়ে আসে তখন আর কন্ট্রোল করা শুরু থেকে সেটা বুঝবার কোনো উপায় নেই। যার কারণে আসলে যেই নিয়মটা নাই, মানে আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি বলেই দেওয়া যে আমরা আসলে ওভাবে অভ্যস্ত, তো আমরা যদি নতুন একটা প্যাটার্নে চলে যাই সেক্ষেত্রে কিন্তু এটা কারোর জন্য আসলে স্বাস্থ্যকর না। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আসলে কিটো ডায়েট চাইলেই করা যায় না, আমাদের ডায়েটিশিয়ানদের হচ্ছে পরামর্শ নিয়ে যে কোনো ধরনের ডায়েট আমরা তারপর হচ্ছে সেটা পালন করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে এবং যমুনা টিভিকেও। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।